রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যার শুনানি হয়েছে আজ। আদেশ দেওয়া হবে পরে। আওয়ামী লীগ নেতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ আরও 6 জনকে আসামি করা হয়েছে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ। কি ঘটতে যাচ্ছে, আমাদের করণীয় কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা যে তিনি আগামী 15ই আগস্ট বাংলাদেশে আসছেন অথবা আগে পরে আসছেন, আসলে সেই স্বপ্নটা এখন অধরাই থেকে যাবে। তিনি এখন ইচ্ছা করলেও আর বাংলাদেশে আসার মতন পরিস্থিতি তার জন্য নেই, কারণ যে মামলাগুলো হচ্ছে, অলরেডি যে মামলা হয়েছে, এজাহারে যা লেখা হয়েছে, এরকম মামলা আগামী আপনি ধরে রাখেন 1 সপ্তাহে। অবশেষে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জ্ঞান মজুমদার বক্তব্য কি সত্য হতে যাচ্ছে? বাংলাদেশে খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। একই দিনে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার দুটো বক্তব্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সাধারণ মানুষ এবং 24-এর গণঅভ্যুত্থানের মূল শক্তি ছাত্র সমাজের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এক ধরনের অবিশ্বাস, অনাস্থার বহিঃপ্রকাশ ঘটছে। অনেকে প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেছেন। শেখ হাসিনা কি দেশে ফিরবেন এবং ফিরলে কবে ফিরবেন, ফিরলে কিভাবে ফিরবেন এবং উনি ফিরতে চাইলে কেন ফিরতে চাইবেন? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা যে তিনি আগামী 15ই আগস্ট বাংলাদেশে আসছেন অথবা আগে পরে আসছেন, আসলে সেই স্বপ্নটা এখন অধরাই থেকে যাবে। তিনি এখন ইচ্ছা করলেও আর বাংলাদেশে আসার মতন পরিস্থিতি তার জন্য নেই, কারণ যে মামলাগুলো হচ্ছে, অলরেডি যে মামলা হয়েছে, এজাহারে যা লেখা হয়েছে, এরকম মামলা আগামী আপনি ধরে রাখেন 1 সপ্তাহে 4 থেকে 500 মামলা হবে। এর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি, লুটপাট, সেগুলোর জন্য তিনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছেন। আর আমরা যে একটু অতীতটা দেখি, মাত্র 2 কোটি টাকার একটা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ কারাগার সহ্য করতে হয়েছে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে রিসেন্টলি যিনি সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা, তার শাস্তিটা কি হতে পারে? ফাঁসির আবেদন করা হচ্ছে, এর পাশাপাশি আমৃত্যু জেল, আরো অনেক কিছুই ঘটতে পারে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা কি সম্ভব? যে সম্ভব, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে ঢুকানো হয়েছিল, বাংলাদেশ বিএনপি যেমন চুপচাপ ছিল, পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই মামলায় তিনি দেশের বাইরেও যেতে পারেন নাই। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তাকে গ্রেপ্তারও করা হবে, তাকে জেলেও ঢুকানো হবে। আর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা মনে করছে যে রাজপথে জীবন দিব, জীবন আপনি দিতে পারবেন, তবে এইবারের জীবন দেওয়াটা হবে সেনাবাহিনীর বুলেটে, অথবা পাশাপাশি পুলিশের যে নতুন রিফর্ম টিম মাঠে নামতে যাচ্ছে। কারণ যে কোনো প্রশাসনের সবচেয়ে বড় হাতিয়ারটা হচ্ছে, রাজনৈতিক সরকারের বড় হাতিয়ার হচ্ছে প্রশাসন। গত 53 বছর এই চিত্র আমরা যেটা দেখছি, সেখানেও আমূল পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে এখন মাঠে নামলে কোনো ধরনের অস্ত্র প্রদর্শন, কোনো রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পুলিশের আসল ক্ষমতা কি, সেটাই প্রকাশ করা হবে। এই উদ্দেশ্যে অলরেডি পুলিশের মধ্যে বড় ধরনের কিন্তু একটা রদবদল ঘটেছে। যারা আওয়ামীপন্থী বা আওয়ামী সরকারের আমলে যারা বড় ধরনের পদ পদবিগুলো পেয়েছিল, তাদের অবস্থা ভাই কঠিন খারাপের দিকে যাচ্ছে। তো আসুন দেখি মামলাটা কি হলো বা কি আসলে ঘটনা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আপনার একটা হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। আর এই মামলা করছেন মুদি দোকানি আবু সাইদকে হত্যার জন্য এই মামলার আবেদন করা হয়েছে। আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা, তিনি এই মামলাটি প্রথম রুজু করলেন। একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিককে হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন এই ব্যবসায়ী। তো এটা বাংলাদেশের একটা কমন চিত্র। আপনি দেখবেন বেগম খালেদা জিয়া বা আরো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মামলাগুলো যারা করে, মূল ঘটনার সাথে যারা কানেক্টেড, তারা করতে সাহস পায় না, করা হয় থার্ড পার্টি দিয়ে। বাট তো এই ব্যক্তি কেন করলেন, তার বক্তব্য হচ্ছে যে তিনি শুরু করছেন, অনেকেই মামলা করতে ভয় পাচ্ছেন শেখ হাসিনার নামে, আর তার এই শুরুয়াতের পরে অসংখ্য মামলা দায়ের হবে। আর আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি ডিবি হারুন, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। আর গত 5ই আগস্ট থেকে প্রধানমন্ত্রীদের দায়িত্বপদ থেকে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে প্রথম মামলা হল। মামলার এজাহারে কি আছে? এজাহার বলছে, সম্প্রতি সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেছিল। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি হয়, বহু ছাত্র জনতা নিহত হয়েছেন। 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার আপনার একজন বাসিন্দা 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি করে। আর রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ, তিনি মাথায় গুলিবিদ্ধ হন, পরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সাইমকে তার গ্রামের বাড়ির পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে দাফন করা হয়েছে। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকে। এই কারণে ঢাকায় মামলা করতে অপারগ আর বিবেকের তাড়নায় আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছেন। মামলার অভিযোগ বাদী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন। কাদের এবং আসাদুজ্জামান খান কামাল তাদের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে উক্ত উল্লেখিত আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর এটার বিচার হওয়া প্রয়োজন। তিনি ফাঁসি দাবি করেছেন। আপনি নিশ্চিত থাকেন যে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার নামে মিনিমাম 3 থেকে 400 মামলা ফাইল করা হবে। এখন বিচার বিভাগে যে আমূল পরিবর্তন আসছে, অথবা ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক আসিফ মাহমুদ, তিনিও ডাক দিয়েছেন সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকে মামলা করেন। আর এই মামলার বাদী 100% হতে যাচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা, এমপি, মন্ত্রী বা পুলিশের খুবই ঊর্ধ্বতন মানুষরা যারা এই ঘটনাগুলোতে সাপোর্ট করেছিলেন। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস শিক্ষা নিতে বলি। এখানে দেখেন, পরিস্থিতি অনেক সময় বুঝতে হয়। 2014-তে বিএনপির যে সাংগঠনিক সক্ষমতা ছিল, 2009-এ যেটা ছিল, সেটাকে আস্তে আস্তে কোমর ভেঙে দিয়েছে। রাজপথে দাঁড়ানোর ক্ষমতাটাই কিন্তু হারাই ফেলছিল। কেন? প্রশাসন মিসইউজ ছিল। তো এখন তো প্রশাসন একটা নিরপেক্ষ নিউট্রাল আসবে। তো সেই নিরপেক্ষ নিউট্রাল প্রশাসনের চোখে আসামি কিন্তু সব আওয়ামী লীগের নেতাকর্মী যারা ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করেছেন, ইভেন এই ঘটনাগুলোতে ভূমিকা রাখছেন। বুঝতে পারছেন? আপনি যদি ভাবেন যে পুলিশ এখন নিরপেক্ষ, তো নিরপেক্ষ পুলিশ অ্যাকশন নেবে কার বিরুদ্ধে? অপরাধীর বিরুদ্ধে। আর প্রত্যেকটা মামলার আসামি কারা হতে যাচ্ছে? অপরাধী হতে যাচ্ছে আওয়ামী লীগের একদম সিনিয়র লিডার থেকে শুরু করে যারা আছে। পুলিশই ঘটনা ঘটাবে, তবে আগে ঘটাইছে রাজনৈতিক পারপাসে, আর এখন ঘটাবে নিরপেক্ষভাবে। সো যারা মনে করছেন অস্ত্রশস্ত্র দাওটাও নিয়ে রাজপথে নেমে যাবেন, এটা করবেন সেটা করবেন, সেনাবাহিনীর অ্যাকশন ক্রিয়েট হবে, পাশাপাশি পুলিশের অ্যাকশন ক্রিয়েট হবে। নেতা দেশ থেকে পালাই গেছে, এত তাড়াহুড়া করে রাজপথে নামেন, তবে কোনো সহিংস মেন্টালিটি নিয়ে যদি নামেন, আপনার কপালে ভাই দুঃখ আছে, কারণ অ্যাকশন একটা হবে। আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাত হোসেন বলছিলেন যে একটা অ্যাকশন হবে। 2 দিন আগে ডক্টর ইউনূস বলছিলেন অ্যাকশন শুরু হলে সমর্থন দিতে হবে। তো প্রত্যেকটা এলাকায় বর্তমানে আপনি যদি ধরেন 5টা চিহ্নিত সন্ত্রাসীর নাম জিজ্ঞেস করেন, 4টাই পাবেন আওয়ামী লীগের মধ্যে। এই মুহূর্তে রানিং, গত 15 বছর এই টিমটা কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা এলাকায় 5টার মধ্যে 4টা এখন আওয়ামী লীগের আছে। তো পুলিশ যদি কোনো অপারেশন পরিচালনা করে, সরকার যদি কোনো বিশেষ অভিযান পরিচালনা করে, তো সেই অভিযানে যারা সাফা হয়ে যাবে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ব্যক্তিবর্গরা আছেন তারা। আমজনতা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ডাজন্ট ফ্যাক্ট যদি আপনি কোনো সহিংস ভূমিকায় অবতীর্ণ গত 15 বছরে না হয়েছেন। আপাতত আপনাদের জন্য আমার পক্ষ থেকে দলীয় ভাই হিসেবে প্রেসক্রিপশন হচ্ছে, যারা এই মাপের অপরাধী আছেন আইনের কাছে আত্মসমর্পণ করেন, অথবা দেশ ছেড়ে পালাই যেতে চাইলেও পারবেন না, কারণ বর্ডার সিলগালা করা হয়ে গেছে, এয়ারপোর্ট রেস্ট্রিকশনে আছে। তো মাফটাফ চাইয়া আত্মসমর্পণ করে ফেলেন, সেটাই বেটার। আর যদি মনে করেন যে না শেষ লড়াই করবো, তো আপনি বুলেটের জন্য অপেক্ষা করতে পারেন। একটা মিশন কিন্তু এই সরকার চালাবে, আপনি ভাবটা এখনো বোঝেন নাই। গতকালকে পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একরকম ছিল, আজকে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে হোক যেটাই হোক, তিনি কিন্তু আজকে আবার ভিন্ন রকম কথা বলেছেন। আর পুলিশের আওয়ামী পন্থী, আওয়ামী ঘেঁষা এসআই, এসি, এসপি, ডিসি, আইজি, ডিআইজি যারাই আছে সব কিন্তু তামাতামা হয়ে গেছে। সো আপনারে রক্ষা করার জন্য কেউ নাই। আর দিন শেষে পুলিশ রাষ্ট্রের যন্ত্র, কোনো দলের না। একই দিনে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার দুটো বক্তব্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সাধারণ মানুষ এবং 24-এর গণঅভ্যুত্থানের মূল শক্তি ছাত্র সমাজের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এক ধরনের অবিশ্বাস, অনাস্থার বহিঃপ্রকাশ ঘটছে। অনেকে প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেছেন। বাংলাদেশের রাজনীতিকে চিরতরে স্বৈরাচার এবং দুর্নীতিবাজ মুক্ত করার যে স্পিরিট নিয়ে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, সেই স্পিরিট স্বরাষ্ট্র উপদেষ্টা ধারণ করেন না, এমন মন্তব্য অনেকেই করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন ভারতের দাসত্ব করবার জন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছে? আমরা ভারতের সাথে যে সকল অসম চুক্তি হয়েছে সেগুলোর বাতিল চাই, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সমস্ত চুক্তিগুলো আছে সেগুলো আগের মতোই থাকবে। ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরুক এবং আওয়ামী লীগ দল গুছিয়ে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করুক। শেখ হাসিনা দেশে ফিরে আসুক, সেটা আমরাও চাই। আমরা চাই এই সরকার তাকে দেশে ফিরিয়ে আনুক তার বিচার করবার জন্য। শেখ হাসিনা দেশে ফিরে আসলে কি তিনি দল গোছানোর সুযোগ পাবেন? তিনি যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, যেভাবে মানুষ মারার নির্দেশ দিয়েছেন, তারপরও তিনি কি জেলের বাইরে থাকবেন যে তিনি দল গোছাতে পারবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনি দেশে ফিরে আসুন এবং আওয়ামী লীগের হাল ধরে দল গোছান। হ্যাঁ, তিনি এটাও বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসলো এবং তাকে বিচারের মুখোমুখি হতে হলো না, তিনি দল গোছালেন। এর চেয়ে বড় রসিকতা এদেশের ছাত্র জনতার সাথে, যারা 2024-এর এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, লড়াই করেছে, তাদের সাথে আর কিছু হতে পারে না। যদিও আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা এটা মিন করেন নাই, কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, 2-3 জন বাদ দিলে বাকি সব উপদেষ্টা সম্পর্কে ব্যক্তিগতভাবে জানি, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সাথে ব্যক্তিগত আলাপ হয়েছে।
আলোচনা সভা, সেমিনারে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং তারা কিভাবে দেখেন এই দেশটাকে, তারা কিভাবে এই দেশটাকে গড়তে চান, কি ভাবেন, সে ব্যাপারে আমাদের একটা ধারণা আছে। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করার একটা পরিকল্পনা করছেন এবং এ ধরনের কোনো একটা এজেন্ডা নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন, সেটা আমি মনে করি না। কিন্তু আমরা একটা সেন্সিটিভ সময় পার করছি, বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা ট্রানজিশন পার করছি আমরা। এই সময়ে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে তাদেরকে কনফিডেন্সে রেখেই রাষ্ট্র পরিচালনা করার বিষয়টি ভাবা উচিত এবং সেই অনুযায়ী বক্তব্য দেওয়া উচিত। এমন কোনো বক্তব্য যাতে সামনে না আসে যেটা বিভ্রান্তি তৈরি করতে পারে, বিভক্তি তৈরি করতে পারে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, যাদের উপরে আমাদের অনেক প্রত্যাশা, এই সরকার বাংলাদেশকে এমন একটা রাষ্ট্রে পরিণত করবে যেখানে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না। আমরা এই প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমরা এটাও বিশ্বাস করি তারা সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে। কিন্তু এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, রাজনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন আসতে পারে, সেটাকে রাজনৈতিকভাবেই উত্তর দেওয়াটা জরুরি। রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা জরুরি। এ কারণে আমি বলেছিলাম, এর আগে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি তখন আমি বলেছিলাম আমি এমন একটা সরকার চাই যেখানে সিভিল সোসাইটির পাশাপাশি রাজনৈতিক অংশগ্রহণ থাকবে, কারণ রাজনৈতিক বিষয়গুলোকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়। শেখ হাসিনা এই ভুলটা করেছিলেন। তার সরকার শিক্ষার্থীদের আন্দোলন, রাজনৈতিক বিষয়টাকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে বল প্রয়োগ করে সেটাকে দমন করতে চেয়েছিল এবং সেখান থেকেই শেখ হাসিনার পতনের শুরু। কিন্তু যেহেতু এই সরকারে কোনো রাজনৈতিক অংশগ্রহণ নেই, তাই রাজনৈতিক অনেক প্রশ্নে অনেক ধরনের কনফিউশন তৈরি হতে পারে, অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। এবং এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে, এ ধরনের আরও পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে যাতে তারা আমরা যেরকম দেশের স্বপ্ন দেখি সেরকম একটা দেশ গঠনের প্রথম পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে এদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ ব্যথিত হয়েছে, কারণ ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্তি। ভারতের সাথে যে সকল অসম চুক্তি করেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবার জন্য, ভারতকে খুশি রাখবার জন্য, সেই চুক্তিগুলো থেকে বের হয়ে আসার একটা প্রত্যাশা ছিল। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে যে চুক্তিগুলো হাসিনা সরকার করেছিল কোনোটাই বাতিল করা হবে না, আগের মতোই চলতে থাকবে। এমনকি শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে এবং আমরা বুঝতে পারছি সেখানে বসে থেকে একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তিনি, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরও ভারত সরকারের সাথে সুসম্পর্ক চাইছেন তিনি। এবং শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে সেখানে যে আশ্রয় দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন সরকারের পক্ষ থেকে ভারতকে করা হবে না এবং এই কারণে ভারতের সাথে সম্পর্কে নাকি কোনো ধরনের প্রভাব পড়বে না। কিন্তু এটা এদেশের জনগণের, বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল না কখনোই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, আজকের নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।